আমি এদের কোনো কথাই বিশ্বাস করি না, কারণ এরা সবাই ক্ষমতার জন্য এত লোভী হয়ে গেছে, এত নির্লজ্জ হয়ে গেছে। আমি বারবার বলি আমার নাম ফজলুর রহমান, আহারে একবার মন্ত্রী হইতে পারলে কত মজা, সারা জীবন তো মন খালি জেলখানায় কাটলো আর লুকায় লুকায় কাটলো। আমি ফজলুর রহমান না খায় রইলাম একটা মুক্তিযোদ্ধার অ্যাকাউন্ট ছাড়া। আমি আবারও চ্যালেঞ্জ করছি, মুক্তিযোদ্ধার অ্যাকাউন্ট ছাড়া আমার কোন জীবনে অ্যাকাউন্ট হইল না। আমি ফজলুর রহমান, সেই ফজলুর রহমানের কত অভাব অভিযোগ, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে এই দেশটাকে যারা লুণ্ঠন করতেছে এরা কি মানুষ? এবং লুণ্ঠনের জন্য যারা এই দেশের সমস্ত মানুষের গণতন্ত্রকে হত্যা করছে তারা তো অমানুষ, এবং তাদের বিরুদ্ধে আগামী দিনে রাজনৈতিক যুদ্ধ হবে। আপনাকে আমি বলে দিলাম, এই যে দিকে নিচ্ছেন, আমি ইউনূস সাহেবকে শুধু তার চেহারাটা বাসে, উনি বয়সে আমার চেয়ে 8-9 বছরের বড়, উনাকে আমি সম্মান করি, কিন্তু তার চেহারাটা বাসে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, এই যে আপনারে এই যে বুদ আলম বলছে ছেলেটা মাস্টার মাইন্ড, এই দেশে সিভিল ওয়ার হবে, গৃহযুদ্ধ হবে, আল্লাহর দোহাই লাগে গৃহযুদ্ধের দিকে দেশ নিয়েন না। এই কারণে আমি বলবো, কারণ এখনো মুক্তিযোদ্ধারা মরে না, আমি গৃহযুদ্ধ চাই না। তবে আপনারা যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, বাংলাদেশকে যদি আপনারা বন্ধ করতে চান, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তৎকালীন আমেরিকান রাষ্ট্রদূত ফারল্যান্ড পাকিস্তানে বলেছিল, মিস্টার মুজিব তুমি আমাকে কি সেন্ট মার্টিন দ্বীপ দাও, আমার স্টিমার লাগানো থাকবে, মুক্তিযুদ্ধ করতে হবে না, বাংলাদেশ এমনি স্বাধীন হবে। মুজিব সেদিন উত্তর দিয়েছিল, আমি আমার দেশের 1 ইঞ্চি জায়গা অন্যের কাছে দিয়ে আমি কি চাই। এখন আমি 1 বছর 10 মাস যাব সেন্ট মার্টিন দ্বীপে হচ্ছে আমি জানি না, তবে এইটুকু জানতেছি সেন্ট মার্টিন থেকে প্রত্যেক দিন আমার কাছে ফোন করতে হয়, কারে বাপকেও চিনি না, মেয়েও চিনি না, আরও চিনি না, কিন্তু দেখান বলে স্যার আমরা সব জমি বিক্রি করার জন্য আমাদেরকে হুকুম দেওয়া হয়েছে, আর বলছে তারা ওখানে গিয়ে তোমরা গিয়ে ওখানে জমি কিনো, আমরা তোমাদেরকে সাহায্য করবো, মানে কক্সবাজারের পরে সেন্ট মার্টিন ছেড়ে। ইউনূস সাহেব বললেন এইটা তো আছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন তো দেখে একজন ভদ্র মহিলা, কি পরিবেশ মন্ত্রী, ওনাকে সবাই কি বলে আমি জানি না, আমি একসময় না, আমি সারা জীবনই বলবো উনি রাজাকার পরিবারের মেয়ে, ওনার বাপ মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, কাজে দেশের প্রতি ওনাদের কোনো দরদ নাই। তারপরে ওনার প্রতি রেসপেক্ট রেখে আমি বলি উনি একজন ফুল করি, উনি প্রত্যেক দিন কথা বলেন, এবং চক্রান্ত যখন শুরু হয় ইউনূস সাহেব তার মাধ্যমে প্রথম কথাটা। আমি তাই আজকে বলতে চাই, সেন্ট মার্টিন তো কি হবে আমি জানি না, ইউনূস সাহেব বললেন চট্টগ্রাম বন্দর আমরা দিয়ে দিব, এইটা যারা না করবে তাদেরকে আমরা প্রতিহত করব। আমি ইউনূস সাহেবকে বলি, আপনি আমার বড়, আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে যে কথাটা বলছেন খুব অন্যায় কথা বলছেন জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস, আপনার মুখ থেকে আমি এই ধরনের কথা শুনতে চাই না। আমার গণতান্ত্রিক অধিকার আছে আমি এটা প্রতিবাদ করা, আমার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া, আর আমার দেহ থেকে গলাটাকে বিচ্ছিন্ন করার যে যা আমার চট্টগ্রাম বন্দর অন্যদেরকে দিয়ে দেওয়া, তা কাজে আমি চট্টগ্রাম বন্দর আপনি দিয়ে দিবেন, আমি তার বিরোধিতা করলাম, আপনি দয়া করে আমাকে প্রতিহত করেন, পারলে বেরি বান্ধা পিঠ পোড়া বান্ধিয়া চোখ বান্ধা আমাকে জেলখানায় নিয়ে যান, আমি বলবো চট্টগ্রাম বন্দর আমি দিতে চাই না, বাংলাদেশের মানুষ দিতে চায় না। আর আপনি এখন বলছেন না করিডোর দিব না, খাল দিব না, এটা তো ঠেলায় পড়ে বলছেন, ঠেলার ফুটে ছুটে বদনা ফাটে পাতিলের একটা জান কি, আমাদের দেশের গ্রামের কথা আছে, ময়মনসিংহের কথা, ঠেলার ছুটে বদনা ফাটে পাতিলের একটা জান কি, ঠেলার ছুটে না। আমি জানি সেই চক্রান্ত এখনো যায় নাই, ওই লোকটাকে আমি এখন আর পাচ্ছি না, তার কথা আর বেশি শুনছি না, তার নাম নাকি খলিলুর রহমান। হ্যাঁ, এই দেশে সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির কালো রবার্ট ক্লাইভদেরকে আয় না, আমার চেহারার কালো রবার্ট ক্লাইভ, ফরিদ সাহেবের চেহারার কালো কালো রবার্ট ক্লাইভদেরকে আনছে, এদের বাড়ি হইলো আমেরিকায়, এরা হলো আমেরিকার নাগরিক,
এরা বাংলাদেশের মাকে ভুলে গেছে, বাংলাদেশের রাস্তা ভুলে গেছে, বাংলাদেশের ধান ক্ষেত তারা ভুলে গেছে, বাংলাদেশের গাছের ফল তারা ভুলে গেছে, আম গাছ জাম গাছ তারা ভুলে গেছে, বাংলাদেশের গাভীর দুধ খাওয়া তারা ভুলে গেছে। তারা বাংলাদেশের সেই গানটা ভুলে গেছে, সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গানটার তারা বছরের পর বছর গায় না। তারা গায় আমেরিকান গান বা বিদেশি গান, এটা তাদের জাতীয় সঙ্গীত। তারা সেই দেশের নাগরিক। সেই বিদেশিরা এসে আমার দেশের সংবিধান লিখতে চায়, সেই বিদেশিরা এসে আমার দেশের নিরাপত্তা বাহিনীকে নেতৃত্ব করতে চায় খলিলুর রহমানদের মতো মানুষেরা, এবং ইউনূস সাহেব তাদেরকে সেইখানে দেয়। আমি বুঝি না এই দেশে মানুষ আছে কিনা। আমি ওই দিন বলছি, আলী রিয়াজ একদিন বলেছে, দিন বলেছে সংবিধানটা ঢিল মেরে দিব, নতুন ভাবে সংবিধান দিব। আমি আলী রিয়াজ সাহেবকে বলছি, এই যে আলী রিয়াজ সাহেব না, এই দেশে কিন্তু ফজলুর রহমান না আছে। আমি কিন্তু ফজলুর রহমান না, আমি কিন্তু মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, মনে রাখবেন। কিন্তু আমি কিন্তু শুধু বয়সে আপনার চেয়ে বড় না। আপনার নেতা ছিল মাহমুদুর রহমান, মান্না আখতারুজ্জামান, তাদের চেয়ে বয়সে আমি বড়। আপনাকে বলবে এই সব কথা বলবেন না, বাজে কথা বলবেন না। ৭২ সংবিধানটা ঢিল, বাংলাদেশের নামটা বদলায় ফেলবেন, ফেইলা দেখেন। ধন্যবাদ। আপনি দিয়া মাখায়েন না, ফেইলা দেখেন। বাংলাদেশের কি 4 জাতীয় স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ বদলায় দিবেন। হায় হায়, কেসকিবান্দির ফুতের নাম সুলতান খা। আমি এটা সবসময় বলি, বদলায় ফেলবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্তম্ভকে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়বাদ বদলায় দিয়েছেন। কথাটা খুব বললাম, এর পিছনে পরতে পরতে লক্ষ লক্ষ মানুষের রক্ত আছে। গণতন্ত্রের গ লিখতে 1 লক্ষ লোক রক্ত দিছে, সমাজতন্ত্রের স লিখতে 1 লক্ষ লোক রক্ত দিছে, ধর্মনিরপেক্ষতার ধ লিখতে লক্ষ লক্ষ লোক রক্ত দিছে। জাতীয়তাবাদের, বাঙালি জাতীয়তাবাদের লক্ষ লক্ষ লোক, কাজে এটা বদলায় ফেলবেন। এটা আপনি করছেন, এই দেশটা যুদ্ধ করছেন, হাতে অস্ত্র নিছেন, দেখছেন কি করে একজন মানুষ হয়। আজকেও মুক্তিযোদ্ধা দুইজনের সাথে কথা বললাম, একজন মানুষ যুদ্ধ করতে করতে 15ই নভেম্বর যুদ্ধে ধরা পড়লো ব্রাহ্মণবাড়িয়াতে একজন মুক্তিযোদ্ধা, তার নামটা আমি বলতে পারি। তারা 3 বন্ধু ধরা পড়লো 15ই নভেম্বর। তাদেরকে জেলখানায় দেখার জন্য কোন কোন মুক্তিযোদ্ধাদেরকে মাইরে তো মৃতপ্রায় অবস্থায় ফেলে রাখছে জেলখানায়। আমি গল্পটা একটু বলি, শুনেন। সেই দিন মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দস্যু গোলাম আজম গেল, তার বাড়িও নাকি ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় দেখতে গেল। কোন 3টে ধরা পড়ছে, আর একজন হলো তার মধ্যে কমান্ডার। সেই কমান্ডার আজকে আমাকে বলছে, আমি নাম বলতে পারবো যদি কেউ চ্যালেঞ্জ করে। গোলাম আজম জেলখানায় ঢুকলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর 3 জন লোককে, একজন মেজর 2 জন ক্যাপ্টেনকে নিয়ে ঢুকলেন। দুইকে বলেন, এই ওই 3টে কোথায়? পরে তাদেরকে চোখ বান্ধা অবস্থা না হলো, গোলাম আজমের সামনে এনে চোখ বান্ধাটা খুললো। খোলার সঙ্গে সঙ্গে প্রথমে গোলাম আজম একটা মুখের মধ্যে একটা লাথি মারলো, গোলাম আজম নিজে, যে কারণে এটা তার বিরুদ্ধে সাক্ষী হয়েছে। ওই যে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালে কিন্তু এই কথাটা সাক্ষী হয়েছে তার বিরুদ্ধে, যে গোলাম আজম নিজে সেই মুক্তিযোদ্ধার বুকে লাথি মারিয়া বললো ওইগুলারে গুলি করে ফেলায়, আজকে রাত্রেই নিয়ে যাবে। ওই দিন রাত্রে নিতে পারে নাই, 20শে নভেম্বর ঈদের রাত ছিল, সেই রাত্রে নিচ্ছে। 20শে নভেম্বর 1971 সনে কিন্তু রোজার ঈদের রাত ছিল, রমজানের ঈদে। ওইখানে নিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া খালের পারে, তিতাস নদীর পারে নিয়ে যখন গুলি করবে, 6 জন তারা একসাথে ছিল। আপনি শুনেন আল্লাহ কোথায় আছে, শুনেন। সেই 3 জন মুক্তিযোদ্ধা বলল, আমরা তো ট্রেনিং দিছি, আমরা তো খালেদ মোশাররফের সৈনিক, আমরা তো মেজর হায়দারের সৈনিক, আমরা তো ট্রেনিং দিছি, যখনই টিকারটা টান দিবে আমাদের কানে আসবে, সঙ্গে সঙ্গে আমরা পড়ে যাব।
আল্লাহ দোয়াই করে করতে আজকে আমাকে বলছে, আমি শুই না খুব অবাক হয়েছি। ট্রিগার টানছে, করার সঙ্গে সঙ্গে মারতে পড়ে গেছে। হানাদার বাহিনীর, পাক বাহিনীর লোকেরা গুলি করছে, সব শেষ। আর রাজাকার দেখতে বলে গেছে, তোরা এগুলো পানির মধ্যে বান্ধা বান্ধা ফালাইয়া দে। কিন্তু এদের দেখেন কপাল কত ভালো, এই সময় দেখা গেল তখন তো যুদ্ধের একদম চরম পর্যায়ে ওই সেক্টর, আখাউড়া সেক্টরে, ব্রাহ্মণবাড়িয়া সেক্টরে 20 নভেম্বর ধুম ধুম 3টা গ্রেনেডের আওয়াজ হয়েছে। রাজাকাররা রাত্রেবেলা কইছে কিসের গুলি করবো, দৌড় দে। ওই রাজাকাররা দৌড়ায় চলে গেছে, এদেরকে দিতে ফেলতে নাই। কিন্তু আল্লাহর কি মহিমা, এই 3জন মুক্তিযোদ্ধার মধ্যে একজন হইল ইমতিয়াজ বুলবুল, যিনি গান লিখতেন, নাট্যকার ছিলেন। নামটা কি আপনি শুনছেন কিনা আমি জানি না। হ্যাঁ, শুনছি, নাম শুনছি আমরা, ইমতিয়াজ বুলবুল। কেন শুনবো? জি জি। আরেকজনের গায়ে গুলি লাগছে, সে পঙ্গু হয়ে পরবর্তী সময় মারা গেছে। আরেকজনের পায়ে গুলি লাগছে, সেই পায়ে যার গুলি লাগছে তার সাথে আজকে আমার দেখা হচ্ছে, যে গোলাম আজমের বিরুদ্ধে সাক্ষী দিছে ওই ট্রাইব্যুনালে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। বলছে যে আমরা তখন সারা রাত পড়ে রয়েছি যাতে কোথাও পাক বাহিনী বা রাজাকাররা বুঝতে না পারে যে আমরা জীবিত। যখন ভোরের সূর্য দেখা যাচ্ছে, আমরা তখন নদীর মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা এই ভাঙ্গা পাও লইয়া আমরা ট্রোলিং করতে করতে অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পরে এরপর তারা বললো কিভাবে তারা বাঁচলো, সেই লোকটা এখনো বেঁচে আছেন। ইমতিয়াজ বুলবুল মারা গেছে, যে গুলি খাইছিল বেশি সেও মারা গেছে। ওই একটা পায়ে যে গুলি খাইছিল, যাকে গোলাম আজম নিজে বুকে লাথি মারছিল। আমি আবারও বলছি, ব্রাহ্মণবাড়িয়ার জেলে 15 নভেম্বর গোলাম আজম, 20 নভেম্বর গোলাম আজম নিজে লাথি মারছিল। সেই মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছে। আর এর মধ্যে আপনারা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নিয়ে যেতে চান। আমরা মানব না। আমরা আপনাকে যারা হুমকি দেয়, যারা হত্যা করে হুমকি দেয়, তারা ভুলে গেছে যে আপনার যে আদর্শিক কিছু মানুষ তৈরি হয়ে গেছে দলমত নির্বিশেষে, তারা কারা তাদের সম্পর্কে তাদের ধারণা নাই। আজকে আপনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একজনকে যদি হত্যা করে, এখান থেকে লাখো ফজলুর রহমান পয়দা হবে না? হয়ে গেছে বাংলাদেশের এই রাজাকার আলবদর। আমি এই নতুন প্রজন্মের পক্ষ থেকে আপনাকে কথা দিতে পারি, আপনার আদর্শে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের কাছে আজকে আমাদের আলোচনা বহুবিধ বিষয় ছিল, কিন্তু আমাদের সৌভাগ্য আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস শুনলাম, আমাদের অনেক প্রশ্নের উত্তর আমরা এর মধ্যে পেয়ে গেছি যেগুলো প্রশ্ন করার আগেই। সেই সাথে আপনার এই যে যারা কমেন্টস গুলো পড়ে দেখেন, এইখানে কতজন ফজলুর রহমান পয়দা হয়ে গেছে, এটা গোলাম আজমের রুহানি আওলাদরা দেখে নিতে পারেন। আমাদের কমেন্টস বক্স গুলো আপনারা পড়ে দেখতে পারেন, যেখানে কারা কারা কি বলতেছে। তারা কেউ ফজলুর রহমানকে জীবনে চোখে দেখে নাই, তারা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে বিএনপি না থেকে কেউ কোনোদিন চোখে তো দেখে নেই, ফোনেও কথা বলে নাই, হয়তো ইউটিউবে দেখেছে। আর আজকে দেখেন কি কমেন্টস গুলো করছে। আপনাকে যারা হত্যা করতে চায়, সে সরকার হোক, আলবদর, আলসাম, রাজাকার, মুসলিম লীগ, নেজামে ইসলাম, আইডি কি আরেকটা কি বলছিলেন, কি যেন ছিল, হ্যাঁ, এরা যে ছিল। দেখেন আমাদের কি দুর্ভাগ্য, আমাদের শত্রুকে ছিল সেই নামগুলো আমি একজন গবেষক বলে কেউ নিজেও চেষ্টা মনে থাকে না আমাদের। তাহলে আমাদের কিভাবে আমাদের ডিপ্রাইভ করে রাখা হয়েছে, মানে উল্টো শেখানো হয়েছে। একদিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শেখা হয় নাই, পাশাপাশি আমাদের শত্রুদেরকে চিহ্নিত করতে দেয় নাই। আজকে আপনি নামগুলো প্রকাশ্যে বলতেছেন, এইভাবে আমি কাউকে বলতে শুনি নাই। তবে যারা আপনাকে হত্যা করতে চায়, যে সরকার হোক, রাজাকার, আলবদর, আলসামস হোক, দেশি বিদেশি যে কোনো শক্তি হোক, তাদের স্পষ্ট বার্তা দিলাম, আমরা এক ফজলুর রহমানকে মেরে আর লাভ হবে না, কারণ লক্ষ ফজলুর রহমানের পয়দা হয়ে গেছে, তোমরা বুঝতেই পারো নাই। আর আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনি জীবন্ত কিংবদন্তি আমাদের। আপনি কোন দল করেন, কোন পথের, কোন মতের, ইট ডাজন্ট ম্যাটার। আমরা শুধু আমি ফরিদ না, আমরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বলে না, সারা বাংলাদেশে আপনার ডাকে, এক ফজলুর রহমানের ডাকে যে কত হাজার না কত লক্ষ তরুণ এই মুহূর্তে মাঠে নামতে পারে, এইটা এই আজকের যারা মনে করতেছে যারা ৭১কে ভুলিয়ে দিবে ৪৭ দিয়ে, তারা বোকার স্বর্গে না, শুধু তাদের মূর্খ, মানে বোকা বললে তো ভালোই হয়, তারা চরম মূর্খ এবং ধর্মান্ধ বলে তারা মনে করতেছে ফজলুর রহমানের জানাজা দিবে না। আরে তোমরা কি জানো ফজলুর রহমানের জানাজা দিবা না, না তোমরা জানাজা করতে পারার সুযোগ পাবা না? এত মানুষ হবে, এটা আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে।
আপনার কাছে আমাদের আরেকটা প্রশ্ন জনগণের পক্ষ থেকে, আমি অনেকেই আরেকটা কথা বলার পরে প্রশ্নটা করেন। এই যে জি এই স্যার, জায়গাটা আমি শেষ করি। আমার প্লিজ, পরশুদিন একজন মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়েছিল। জি এটা ধরো একটা হলো আজকে, জি জি পরশুদিন একজন মুক্তিযোদ্ধা, তার নামটা বলবো না, তবে তার কাজটা আমি বলবো। সেই মুক্তিযোদ্ধা হইলো প্রথম যখন ৩রা ডিসেম্বর যুদ্ধ শুরু হইলো ৭১ সনে, তখন ৩টা বিমান বিদেশ থেকে আসলো আমাদের জন্য। 3টা বিমান বাহিনীর 3টা বিমান, আমাদের বিমান বাহিনী সৃষ্টি হইলো এক এক খন্দকারের নেতৃত্বে। জি সেই বিমান নিয়ে, ভাঙ্গা বিমান নিয়ে যে মুক্তিযোদ্ধা প্রথম ঢাকার পাশে আইসা প্রথম বোম্বিং রাখলো পাক বাহিনীর উপরে, সেই মুক্তিযোদ্ধা, তার সাথে আমার দেখা হলো পরশু। আমার সাথে দেখা হয় না, সবাই আমারে ফোন করে এখন যে আপনারা দেখতে চাই। উনার টাইটেলটা হলো বীরত্ব। জি আপনি লিখে রাখেন, নামটাও বলবো। বলেন। তার টাইটেলটা হলো বীরুত্তম, যিনি প্রথম বোমাটা বিমানে আইসা পাইলট হিসাবে ফেলছিলেন। কথাটা বুঝলেন? সেই বীরুত্তম আমাকে বলল, ফজলুর রহমান ভয় করেন কেন? ফাঁসি দিবে, আপনাকে মেরে ফেলবে। আমরা জীবিত থাকতে মুক্তিযোদ্ধার বিচার এই ধরনের আদালত, রাজাকারের আদালতে করতে দিব না। তার বয়স আমার চেয়ে 3 বছর বেশি। তার বয়স ৮০। জি, উনি বীরুত্তম। আমি বললাম, আপনারা বললাম, আমি নামও বলতে পারি, বীরুত্তম, বিমান বাহিনীর বীরুত্তম। কথাটা কি বুঝতে পারছেন আপনি? বিমান বাহিনী বীরুত্তম, প্রথম যে বাংলাদেশে, তখন তার পূর্ব পাকিস্তানে এসে প্রথম যে বিমান, আর ওই যে বিমান ঘুরতে দিয়েছিল বঙ্গভবনের উপরে, যুদ্ধ বিমান, তার যে পাইলট ছিল, তার, ওনার সাথে আমার পরশুদিন দেখা হয়েছে। উনি এখনো জীবিত, বয়স তার ৮০ বছর। তার ছেলে আবার আর্মিতে চাকরি করে, এখন তার ছেলেও বিমান বাহিনীতে চাকরি করে, বিখ্যাত অফিসার। সেই বীর মুক্তিযোদ্ধা বীরুত্তম আমাকে বলল, ফজলুর রহমান, আপনি চিন্তা করেন কেন? মৃত্যু তো একদিন আসবেই, গুলি খেয়ে মরবেন বা নরমালি মরবেন, কিন্তু আপনার বিচার কেউ করতে পারবে না এই দেশে, কারণ মুক্তিযোদ্ধার বিচার এই দেশে রাজাকাররা কেউ করতে পারবে না। উনি বললো, আমি চ্যালেঞ্জ করলাম যে অপরাধ দমন ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধার বিচার হবে না এই দেশে। উনি বলল, আমি, হ্যাঁ, উনি ৮০ বছর বয়স, বীরুত্তম। আমাকে কেউ বললে, আমি অবশ্যই অনেকেই বুঝে ফেলছে উনি বিমান বাহিনীতে ছিলেন, বুঝছেন? আমি এই ব্যাপারে কত এরশাদ আমল গেল, কত আমল গেল, কারোর সঙ্গে কথা বলি নাই, কিন্তু আপনার সঙ্গে আমি কথা বললাম এই কারণে যে আপনার কথাগুলো শুনলে মনে হয় আমি যেন আবার ২৭ বছরের সেই ব্যক্তি, সেই মুক্তিযুদ্ধ, আমি যেন মুক্তিযুদ্ধের সেই দিনে ফিরে গেছি। সেই কারণে আপনাকে ডাকলাম, আমাকে উনি ডাকলেন, আমি গেলাম, বুঝেন? কিন্তু সেই দেশে, এই মুক্তিযুদ্ধের দেশে এখন বলতেছে সব নাকি শেষ করে দিব, নতুন বাংলাদেশ বানাইবে। কি কর, কিসের নতুন বাংলাদেশ? বাংলাদেশ তো ৭১ সনের বাংলাদেশ, এটা তো জন্ম তো ৭১ সনে হয়েছে। কাজে আমি আজকে আপনাকে বলি, আমাকে আপনি অনেক সুযোগ দিয়েছেন কথা বলার জন্য। এই দেশে যতদিন মুক্তিযোদ্ধা, এখন মুক্তিযোদ্ধা বলতে আমরা তো ১ লাখ ১.৫ লাখ বুঝি না। মুক্তিযুদ্ধের আদর্শের মানুষ, আমি ওই দিন বলছি, ১৭ কোটি মানুষের মধ্যে ১৬ কোটি ৭৫ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে, এটা আমি টের পাইতেছি ভাই। আমার মতো একজন লোক, ৭৮ বছর বয়স, আমার ফোন ধরার জন্য ৫ জন লোক লাগে, খালি এই কথাটা জানানোর জন্য, আমরা আছি, আমরা আছি, আমরা আছি, এই কথাটা শোনার জন্য। কথাটা বুঝছেন আপনি? খালি ফজলু ভাইরে বলে দিবেন আমরা আছি, ফজলুর রহমানকে বলে দিবেন আমরা আছি মুক্তিযুদ্ধের পক্ষে। এই কথাটা আমি শুনছি এবং আমি মনে করি সত্য কোনোদিন পরাজিত হয় না। আমি সেদিন বলেছিলাম, পাক বাহিনী যেমন 25শে মার্চের রাতে নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল হাজার হাজার ঢাকা শহরে, তখন বাঙালি মনে করেছিল আল্লাহ ছাড়া আর আমাদের কোনো উপায় নাই। তারপরে কিন্তু বাঙালি যুদ্ধে গেছে, সেই যুদ্ধে গিয়ে কিন্তু একটা 16ই ডিসেম্বরে কিন্তু আসে, শুধু 25শে মার্চ না, 16ই ডিসেম্বর কিন্তু আসে সামনে। আজকে যারা মনে করতেছেন সব মুক্তিযোদ্ধাকে মারে ফেলবেন, জেলখানায় দিয়ে দিবেন, আমি তাদেরকে বলছি 16ই ডিসেম্বরটা মনে রাখেন। কিন্তু
সেই 16ই ডিসেম্বরে কিন্তু পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম সারেন্ডার হয়েছে, যারা একদিন আমাদেরকে হত্যা করেছিল আমাদের যৌথ বাহিনীর হাতে, আমাদের মুক্ত বাহিনী এবং মিত্র বাহিনীর হাতে। কাজে আমি আজকে যারা পাকিস্তানের হানাদার বাহিনীর সহচর যারা ছিলেন এবং তাদের সন্তানেরা যারা আছেন, যারা আজকে তাদের মতো করে ওই দিন আমি দেখলাম পাকিস্তানের লস্করে তৈয়বার প্রধান বলছে, আহারে লজ্জাও লাগে যে হাসিনারে তো আমরা সরাইছি, আমরা 71-এর প্রতিশোধ নিছি। হায় হায়, তাইলে আমরা আন্দোলন করি নাই? এই দেশের সমস্ত মানুষ কি আন্দোলনটা লস্করে তৈয়বা বলে? আরেক দল বলে না, এটা শিবির ছিল, এটার ভ্যানগার্ড। এই যে 5ই আগস্টের অপমান এবং এই দেশের মানুষের আন্দোলনের যে মহিমা, সেই মহিমাকে অপমান করার যে অবস্থা বাংলাদেশে চলছে, সেই অবস্থা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। আমি আজকে বাংলাদেশের তারুণ্যকে বলবো, বাংলাদেশের তরুণদেরকে বলবো, আমি একদিন তোমাদের মতোই ছিলাম। একদিন আমি মায়ের বাহুবন্ধন, মায়ের কান্নার, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম। আপনার এলাকার বেশিরভাগ মানুষ গারু পাহাড়ে গেছিল। সেই মেঘালয়ের পাহাড়ে গিয়েছিলাম, দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণের বৃষ্টি ভরা রাতে অমানিসার অন্ধকারে ট্রিগার টিপেছিলাম বাংকারে থেকে পাঞ্জাবির বুকে। আজকে যারা তরুণ, তোমাদেরকে আমি ট্রিগার টিপতে বলি না, কিন্তু রাজনৈতিক যুদ্ধ করার পথে এগিয়ে এসো। তোমরা এগিয়ে আসো এই কারণে যে আমরা এই দেশে মুক্তিযুদ্ধের যে আদর্শের জন্য, হাজার বছরের যে পরাধীন বাঙালিকে মুক্ত করার জন্য তোমাদের পূর্বপুরুষেরা যে জীবন দিয়েছিল, তাদের নিজের বর্তমানকে তোমাদের জন্য উৎসর্গ করেছিল। সেই তরুণদেরকে আমি বলছি, বাবারা, তোমরা এই দেশকে রক্ষা করো, তা না হলে এই দেশ কিন্তু পরাধীন হয়ে যাবে। এই দেশ লিবিয়া হয়ে যাক, এই দেশ সিরিয়া হয়ে যাক, এই দেশ আফগানিস্তান হয়ে যাক, এই দেশ জঙ্গিবাদের দেশ হয়ে যাক, আল কায়দার দেশ হয়ে যাক, এটা আমি মুক্তিযোদ্ধা হিসেবে তো চাই না। বাংলাদেশের মানুষ নিশ্চিতভাবে এটা চায় না। কাজে বাংলার যুবক তরুণ তোমরা যারা আছো, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। কাজে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে যুদ্ধ করার জন্য এই যুদ্ধটা হবে রাজনৈতিক যুদ্ধ। আমি আজকে কালকে খুব অবাক হয়েছি একটা কথা শুনে, একটা ইউটিউব দেখে দেখলাম একজন মানুষের কাছে এমন একটা অস্ত্র, এলএনজি বা এসএলআর বা এইরকম একটা অস্ত্র একটা মানুষের কাছে সে লুণ্ঠন করছে এবং সেই অস্ত্রটা নিয়ে সে এখনো ঘুরিয়ে বেড়াইতেছে। এই অস্ত্রটা জমা দেয় নাই, এর নাম বিপ্লব। আমি তাই আজকে আপনাদেরকে বলি, সবাই সচেতন হন। আর ইউনূস সাহেবকে, সরকারকে বলি, দেশকে যদি বাঁচাতে চান, ওই যে নির্বাচন হবে কিনা আমি জানি না, তবে আমি নির্বাচন চাই। আপাত সময়ের জন্য একটা সঠিক নির্বাচন, যে সময়ে তারেক রহমান সাহেবকে কথা দেওয়া হয়েছে, বিএনপিকে কথা দেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে একটা নির্বাচন আপনি সঠিকভাবে করেন এবং মেজরিটি পার্টির হাতে আপনি দায়িত্ব হস্তান্তর করে সম্মান নিয়ে চলে যান। তা না হলে কিন্তু আমি একটা কথা বলতে পারি, ওই যে আমি সব সময় বলি, এই বাংলায় শুধু বেলি চামেলি আর জুই ফুল ফুটে না, এদেশে রক্ত গোলাপ, রক্ত জবাও ফুটে। এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না, এদেশের জঙ্গলে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। যদি কথা রক্ষা করতে না পারে ইউনূস সাহেব, শুধু কোকিলের ডাক শুনবেন না, রয়্যাল বেঙ্গল কিন্তু গর্জন করবে। আর সেই রয়্যাল বেঙ্গল হলো মুক্তিযোদ্ধা এবং তাদের প্রজন্ম এখনো জীবিত আছে, তাদের গর্জন আমি আসুক শুনুক এই দেশে আমি চাই না, তবে তাদের আদর্শ থাকুক, বেঁচে থাকুক বাংলাদেশ, বেঁচে থাকুক বাংলাদেশের আদর্শ, এটা আমি চাই। আমার কথা এই পর্যন্ত, যদি আপনারা আমাকে একটু দয়া করে ছাড়তেন আমি খুশি। আপনি দীর্ঘ সময় আমাদের যে আসলে আমরা যা প্রশ্ন আপনার কাছে করতাম তার চেয়ে অনেক বেশি আমরা পেয়েছি, জেনেছি এবং শিখলাম এবং অনুপ্রাণিত হলাম। শুধু আমি না, আমার বিশ্বাস আমাদের যারা দর্শক রয়েছেন, আপনারা হয়তো, যখন আমি শুধু ফোনে অন্তত কয়েকজনকে বলেছিলাম যে আজকে আপনি আমাদের চ্যানেলে আসবেন, কত মানুষ যে ফোন করছে। আমি এই জন্য দেরি করে পোস্ট দিয়েছি যে আপনি আসতেছেন, কারণ আমি জানি ফোন রিসিভ করে সারতে পারবো না। তার মধ্যে কেমনে যেন জেনে গেছে আপনি আসতেছেন। অন্তত 200 লোকে ফোন করেছে, 200। কত লোক ফোন তো ধরতেই পারিনি, জানি যে আপনার কথা জিজ্ঞেস করবে, আপনাকে আমরা চেতনা
ইউটিউব চ্যানেল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমরা যারা নতুন প্রজন্ম আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। আপনি আজকে আমাদের যে সাহস সঞ্চার করে দিলেন, এটা আমাদের পাথেয় হয়ে থাকবে। আর যারা আপনাদের হুমকি দিচ্ছে তাদের কথা শুনে আমরাই হাসি যে আমাদেরকেই তারা কিছু করতে পারবে না। আর আমরা তো আপনাদের আদর্শ অনুপ্রাণিত, আপনারা আমাদের আইডল, আপনি আমাদের আইডল, আর আপনার মতো যারা এই দেশে আছে তারা সবাই আমাদের আইডল। সুতরাং আমাদেরকেই তারা ভয় দেখাতে পারবে না, আমাদেরকেই শেষ করে দিতে পারবে না। আর তো আপনাদের ধারে কাছে আমরা তাদের কাছে যেতে দেবো না। যদি কিছু করে কথার কথা, আমরাও দেশে তাহলে কি করতে হবে আমরা জানি, আপনাদের ইশারা আমরা বুঝতে পারি। আমরাও বসে থাকবো না, কারণ আমরা যে আদর্শ আপনারা যা করে গেছেন তার কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ আমাদের সামনে আসছে। আমরা মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দেশটাকে মৌলবাদীদের হাতে এবং মুক্তিযুদ্ধ বিরোধীদের হাতে দিতে পারি না, বিদেশি বেনিয়াদের হাতে দিতে পারি না। প্রিয় দর্শক, আপনারা তখন শুনলেন আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান স্যারের বক্তব্য শুনলেন। আশা করি আপনারা সবাই আগামীতে ভবিষ্যতে আবার তাকে নিয়ে আসবো, আপনারা তখন শুনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা, শুভরাত্রি। সবাই